আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় কেমন পুলিশ চাই। আমাদের সঙ্গে আছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার ওমর ফারুক, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মোস্তফা কামাল। অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন পুলিশের সাবেক ডিআইজি খান সাইদ হাসান। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ২১-এর স্টুডিওতে। আজকে আমাদের আলোচনার বিষয় কেমন পুলিশ চাই। এই বিষয়ে আমি একটু কথা বলতে একটু পেছনের দিকেই যাই। গত ২০২৪-এর অক্টোবরে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। সেই পুলিশ সংস্কার কমিশন থেকে একটি রিপোর্ট দেওয়া হয়েছে বিভিন্ন সুপারিশ সহ, সেটি জানুয়ারির ১৫ তারিখে। এরপরে ৪ মাস পার হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা সেই কমিশনের যে প্রস্তাব বা সুপারিশগুলো সেগুলো নিয়ে আমরা আসলে তেমন খুব একটা আলোচনা দেখতে পাইনি। সম্প্রতি একটি কথা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে পুলিশের হাতে কী ধরনের অস্ত্র থাকবে কি থাকবে না এইসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সেই জায়গা থেকে আসলে ওই যে বিষয়টি দেখে নেওয়া যে আসলে কী ধরনের সুপারিশ করা হয়েছিল। সেখানে পুলিশ কমিশন গঠন করার বিষয়ে একটি প্রস্তাব ছিল, সে বিষয়ে কিন্তু আমরা এখনো কোনো পদক্ষেপ দেখিনি। আমি ব্যারিস্টার ওমর ফারুকের কাছে জানতে চাই আসলে আপনি কেমন পুলিশ দেখতে চান। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা শুনছেন, যারা দেখছেন, এবং আমার সহ আলোচক ওনারা খুব সমৃদ্ধ এই ব্যাপারে, ওনারা আমার চেয়ে অনেক ভালো বলবেন। আমি প্রথমেই বলে নিতে চাই কেমন পুলিশ চাই না। আমি শুরু করতে চাই, আমি এই ব্রিটিশ পুলিশ চাই না। ওই যে ব্রিটিশ আমলে সে হাফ প্যান্ট পরা দারোগা গ্রামে যাবে, সমস্ত রাস্তা খালি হয়ে যাবে, ভয়ে মানুষ ওদিক সেদিক ছুটাছুটি করবে। আমি এই যে জুলাই আগস্ট বিপ্লবের শুধু কথা যদি বলি, এই টাইমটাই যদি বলি ১-১.৫ মাস, যেই পুলিশকে আমি দেখেছি, দানব পুলিশকে দেখেছি, ফ্যাসিস্ট পুলিশকে দেখেছি, নির্দয় পুলিশকে দেখেছি, এটি আমি চাই না, প্রথম কথা। এবার যদি বলি কেমন পুলিশ চাই, আমি যদি পারমিট করেন আপনারা, আমি ইংল্যান্ডের একটা কথা বলি। অবশ্যই আমরা জানতে চাই আপনার ইংল্যান্ডে পড়াকালীন সময়ে আমার টাকা উত্তোলনের যে কার্ড, নেটওয়েস্ট ব্যাংক, ওই কার্ডে টাকা, আমার কার্ড ক্লোন করে টাকা চুরি হয়ে গেছে। ইফ আই এম নট রং 250 কি 300 পাউন্ড সর্বোচ্চ যে উত্তোলন করা যায়। আমি যখন মেসেজ আসলো যে আমার টাকা নাই, আমি তো টাকা তুলিনি, তখন আমি সংশ্লিষ্ট পুলিশ স্টেশনে গেলাম। উইদিন 5 মিনিটস আমার সমস্ত ডাটা, সমস্ত ডিটেলস নিল ওরা, নিয়ে বললো যে ওকে উইল লেট ইউ নো। আমি 1 ঘন্টার ভিতর মেসেজ পেলাম যে পুলিশ এটা আমলে নিয়েছে, তদন্ত করেছে, তদন্ত করে দেখলো স্কটল্যান্ড থেকে আমার ওই কার্ড ক্লোন হয়েছে, এখানে স্কটল্যান্ড থেকে টাকা উত্তোলিত হয়েছে, এবং তারা ব্যাংক নোটিফাই করছে। ব্যাংক আমার টাকা আমার ওখানে ফেরত দিয়ে দিল এবং ইনভেস্টিগেশন চলতে থাকলো। এরপরে আসেন, আমি ইংল্যান্ডে 8.5 বছর ছিলাম। ওদের হাতে শুধু একটি লাঠি, হ্যামার বলে, আর মাঝে মাঝে ওদের সাথে হ্যান্ডকাপ থাকতো। ওইভাবেই তারা চলাফেরা করতো। আর যদি ফুটবল খেলাকে কেন্দ্র করে যেই জনসমাগম হইতো বড়, ওখানের জন্য শুধু ঘোড়া সাওয়ার হওয়া পুলিশ থাকতো, তাদের হাতেও কিন্তু উইপেন্স থাকতো না, লাঠি থাকতো, হ্যান্ডকাপ থাকতো। আমি সেই ধরনের পুলিশ চাই। তবে এর পাশাপাশি বলতেছি, সেই ধরনের পুলিশ চাইতে হলেও সেই ধরনের সভ্য লোক দরকার। আমাদের দেশে হয়তো সেই ধরনের পুলিশ দিয়ে হবে না। আমাদের দেশে হয়তো আরেকটু উইপেনওয়ালা, যেটা মরণাস্ত্র বলি না, যেটা আমাদের ছোটোখাটো অস্ত্র নিয়ে পুলিশ থাকতে পারে। সবচেয়ে বড় ব্যাপার, আমরা থানায় গেলে প্রথমে তো থানা প্রোটেকশানের জন্য, সিটিজেনের প্রোটেকশানের জন্য এবং দুষ্ট লোকের দমনের জন্য, এক্সিকিউটিভ অর্ডার থেকে শুরু করে কোর্টের অর্ডার পালন করে ওরা শান্তি শৃঙ্খলা বজায় রাখবে, সেটার জন্য। আমি সরি টু সে, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি বিং এ লয়ার অফ সুপ্রিম কোর্ট সিনিয়র অ্যাডভোকেট, আমি আমার মেয়ের সাইকেলের চুরির মামলা দিতে গিয়েছি ভাটারায়, ফ্যাসিস্টের জামানায়। আমার 2 দিন যাওয়া লাগছে। আমি ওসি সাহেবের সাথে সাক্ষাৎ করতে আমার 45 মিনিটস বসে থাকা লেগেছে, এবং আমি ব্যাডমিন্টন ফেদারের মতো হেয়ার অ্যান্ড দেয়ার ঘুরে আমি যে এফআইআরটা লিখে গেছি ওইটা তারা নেবে না। ওরা আমাকে নিয়ে হাসি তামাশা করে, চুরি, সাইকেল চুরি, আপনি এটা নিয়ে আমাদের থানায় এসছেন? আমাদের এখানে তো এগুলো রেকর্ড হয় না, আমাদের এখানে ডাকাতি রেকর্ড হয় না, আমাদের ছিনতাই রেকর্ড হয় না। তো আমি কথার ছলে জানলাম কেন, বলে যে আমরা থানাকে ক্লিন রাখতে চাই। আমার থানা যদি এই রেকর্ড যদি কম হয়, আমি প্রেসিডেন্ট পদক পাবো, আইজিপি পদক পাবো। সুতরাং আপনি ব্যারিস্টার আসছেন, তবে আমাদের ফরম্যাটে, এই জিডির ফরম্যাট, এভাবে করে যান। দিস ইজ হাউ আওয়ার পুলিশ হ্যাজ বিন ওয়ার্কিং ফর অ্যাবাউট 70 ইয়ার্স 80 ইয়ার্স। সেটার থেকে আমরা বেরিয়ে আসতে হবে। থানায় যাবে মানুষ স্বস্তির জন্য, শান্তির জন্য। থানায় কেন যাবে? পুলিশ স্টেশনে যে আমার সিটিজেনের রাইট ভায়োলেশন হয়েছে, আমি থ্রেটের মুখোমুখি আমি যাব। ওখানে গিয়ে যদি
আমি একটু হাসি মুখে যদি আমি ওয়েলকাম না পাই, আমাকে চা বাদ দেন, আমাকে যদি অন্তত একটা বসার ব্যবস্থা করে না দেওয়া হয়, তাহলে আমি কোথায়? আমাদের দেশে এইটি তো প্রচলিত আছে এবং আমরা এক্সপেরিয়েন্সড যে পুলিশ লাশ থেকে টাকা নেয়, লাশও নাকি তার থেকে রেহাই নেয়, এবং লাশের বাইরে জিন্দা যারা আছে তাদের তো এটা বারবার এসছে, এটা অনেক ডকুমেন্টারি হয়েছে এবং এটা আয়োজন করে পুলিশ চাঁদাবাজি করে, এটা মানুষ বলে। কেমন বলে আমি বলি, থানার আশেপাশে যেই ফুটপাথগুলো মানুষের হাঁটার জন্য, ওগুলোতে দোকান হয় কিভাবে? আপনি এরপরে আপনি কনফেশনের নামে পুলিশে আসি টর্চার হয়, এটা সর্বজন বিদিত। অথচ কনফেশনে টর্চার হবে না, এটা হচ্ছে আইনে বলে দিছে তুমি কাউকে টর্চার করে কনফেস করো না। কিন্তু আমাদের তো সবাই এই ধারণাই, তো এই পারসেপশন যে আপনাকে রিমান্ডার নেওয়া মানে মায়ের, আর যদি মায়ের থেকে বাঁচতে হয় আপনি গুনতে হবে, অথবা আপনি হাই আপস হলে আপনি বেঁচে যাবেন। তো যদি প্রশ্ন করেন কেমন পুলিশ চাই, যে কথাগুলো আমি বলছি ওগুলো বাদ রেখে আমাকে হাসি মুখে ওয়েলকাম করবে, আমার প্রবলেম অ্যাড্রেস করবে, প্রপারলি ইনকোয়ারি করবে। দেখেন, রুল অফ লয়ের অন্যতম একটা বিষয় পুলিশ। কেন পুলিশ বলছি? আদালত আদেশ দেয় কমপ্লাই করার জন্য, পুলিশ এক্সিকিউট করে। অ্যাডমিনিস্ট্রেটিভ আদেশ আসে, আশেপাশে চুরি ডাকাতি, আমার জীবনের নিরাপত্তা সব কিছু এই থানাকেই ঘিরে। যেই থানায় রিভিলড হয়েছে গবেষণায় যে প্রতিদিন প্রতি মাসে কত টাকার লেনদেন হয়, একটা বাণিজ্যিকীকরণ, সেখান থেকে আপনি সংস্কার কমিশন টমিশন যাই বলেন না কেন, আমাদের মাইন্ডসেটের থেকে বেরিয়ে আসতে হবে। যেই দারোগা 20 লাখ টাকা দিয়ে দারোগা হতে হয়, যেই কনস্টেবল 5 লাখ টাকা দিয়ে কনস্টেবল হতে হয়, তো আপনি সেই প্রোডাক্ট থেকে আপনি যদি সংস্কার বলেন, ভালো লেখা বলেন, যাবতীয় রিসার্চ করে বড় বড় বই বলেন, ওটি তো হবে না। প্রথম কথা হলো, আমি যাকে পুলিশ হিসাবে আমার দায়িত্ব দিচ্ছি তাকে নিয়োগের ক্রাইটেরিয়ায় আমাকে হাত দিতে হবে। সে যাতে অনেক অনেক টাকা দিয়ে না ঢুকতে পারে। টাকা দিয়ে ঢোকার কারণে তো আজে বাজে সব লোক ঢুকে যায়। আর আপনি বিনিয়োগ করছেন 20 লাখ টাকা দিয়ে, ঢুকে সে কী করবে? এখনও পুলিশের নাকি তাদের পেট্রোল দেওয়া হয় না মোটরসাইকেলে, এখনও নাকি সেই মোটরসাইকেল দারোগা প্রথম ঢুকেই কিনতে হয়। আপনি একটা লোককে আপনি চাকরি দিয়ে যদি বলেন যে গ্রামে গঞ্জে তুমি বিভিন্ন গ্রামে যাবা, ঘরে যাবা, বাড়িতে যাবা, তোমার মোটরসাইকেলে তেলের দেবো না আমি, মোটরসাইকেলটা তোমার কিনতে হবে, আপনি সেই পুলিশ থেকে কি আশা করবেন? আমি যেটি মুদ্রা কথা বলতে চাচ্ছি, টোটাল একটা সিস্টেমের আমূল পরিবর্তন করতে হবে, ট্রেনিংয়েরও তো ব্যবস্থা করতে হবে। আপনি একটা মানসিক ট্রেনিং দিবেন না, যে ট্রেনিং এর বিষয় আছে, তাদের স্বাস্থ্য, আমার রাইটগুলো কি, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস আপনি জিজ্ঞেস করেন দারোগা থেকে শুরু করে ওসি, আপনি কেউ বলতে পারবে না 5টার কথা। অথচ এটা নিয়েই তো তাদের কাজ। একজন ওনার অফ দ্য সিটিজেন, তাকে কিভাবে ট্রিট করতে হবে, তার অধিকারগুলো কিভাবে সংরক্ষিত করতে হবে, দুষ্টকে কিভাবে দমন করতে হবে, আপনি সেই জিনিসগুলো দিয়ে তাকে যদি একটা মানসিকভাবে প্রস্তুত না করে যদি ছেড়ে দেন, শুধু যদি ট্রেনিংয়ের সময় ওদেরকে কিছু গালাগালি শেখান, তাহলে তো আপনি ভালো পুলিশ পাবেন না। তো সুতরাং আমি যেটি বলছি সেটি হচ্ছে, সংস্কার বলেন যাই কিছু বলেন, জনবান্ধব, সিটিজেনের কল্যাণের কথা ভাববে, উচ্চশিক্ষিত উন্নত ট্রেনিংপ্রাপ্ত, এআই এর যুগ এখন, অ্যানালগ যুগ দিয়ে হবে না, এআই এর ট্রেনিংপ্রাপ্ত লোকজনকে যদি আপনি নিয়োগ করেন, সভ্য, সুশৃঙ্খল, ভালো এবং ব্যাকগ্রাউন্ড দেখে যদি নিয়োগ করেন, পলিটিসাইজ যদি না করেন। কমিশন করা মানে কি? পলিটিসাইজ থেকে বেরিয়ে আসা। তো পলিটিসাইজ থেকে বেরিয়ে এসে যদি আপনি এখনও 1 লক্ষ পুলিশ যদি নিয়োগ দেন, এখান থেকে যদি 25% আউটপুট আসে, মানুষ অনেক হ্যাপি হবে, স্বস্তি পাবে, শান্তি পাবে। আমি চাই এই ধরনের একটা পুলিশ। আপনার কাছে আবার আমি মোস্তফা কামালের কাছে জানতে চাই যে আপনি আসলে কিভাবে দেখেন কেমন পুলিশ চাই? জি, বিষয়টা একেবারে পরিষ্কার। আমি যে এরকম পুলিশ চাই, নিশ্চয়ই আপনি ওই রকমই চান। তাহলে কীরকম পুলিশ চাই না, ওই চাইনার মধ্য থেকে কি চাই সেটার জবাব পাওয়া যায়। জি, সেখানে আমি শেখ সাদির একটা মন্তব্য উল্লেখ করতে চাই। ওনাকে জিজ্ঞাসা করেছিল যে আপনার আদব কায়দা এত সুন্দর কেন? উনি বলছেন আমি এগুলো বেয়াদবদের কাছ থেকে শিখেছি। এখানে আমরা কেমন পুলিশ চাই, ওখানে একটা জবাব আছে। তো আবার দুঃখজনক ঘটনা দেখেন, ৭১-এর 25শে মার্চ রাতে সর্বপ্রথম যে বুকে গুলিটি নিয়েছে সেটা কিন্তু আমাদের একজন পুলিশ বাহিনীর সদস্য। আবার আপনি এবার 24-এ আসেন, 24-এর 5, 6, 7 আগস্ট, অর্থাৎ এই 3টা দিন পুলিশবিহীন রাষ্ট্র ছিল বাংলাদেশ। রকম ফেরটা দেখেন, শেখ সাদির কথা মনেই করতে হয় ওখানে। তাহলে আমরা কি পুলিশ পেয়েছি? আমাদের পুলিশের ট্রেনিংয়ের কিন্তু খুব একটা সমস্যা নেই।
আমাদের খুবই আলোচিত মহাজন পুলিশ বেনজির সাহেব যেখানে প্রশিক্ষণ নিয়েছেন, আমাদের আজকের অতিথি খান সাইদও ওখানেই প্রশিক্ষণ নিয়েছেন, জি, হারুন সাহেবরা ওখানেই প্রশিক্ষণ নিয়েছেন, কোহিনুর সাহেবরা ওখানেই নিয়েছেন। ট্রেনিংয়ে খুব একটা গোলমাল নেই। ট্রেনিংয়ে নিশ্চয়ই শেখানো হয় নাই যে ওখানে ভাতের হোটেলটা কিভাবে খুলতে হয়, নিশ্চয়ই ট্রেনিংয়ে সেটা শেখানো হয় নাই। নিশ্চয়ই ট্রেনিংয়ে শেখানো হয় নাই যে ডিবি অফিসের উপরে পানির ট্যাঙ্কের মধ্যে কিভাবে ড্রাইভার জ্বালালে লাশ পাওয়া যাবে, নিশ্চয়ই পুলিশকে এই প্রশিক্ষণ দেয়া হয়নি। আবার এই কথা তো সত্য, পীর পয়গম্বর পুরোহিত হওয়ার জন্য পুলিশে কেউ আসে না, বা এই জন্য পুলিশ বাহিনীর পয় দেওয়া হয় নাই যে পুলিশ ব্রাদার হবেন, সিস্টার হবেন। তারপরেও আমরা আদর করে, পুলিশের কিন্তু একটা বিশেষণ আছে, নাম হচ্ছে জনগণের বন্ধু। এগুলো আদর করা নাম। জি। সাংবাদিকদের বলা হয় বিবেক, জাতির বিবেক। অর্থ এটা না যে আর কারো কোনো বিবেক কাণ্ড নাই, সব সাংবাদিকদেরকে আছে। লয়ারদেরকে, সারা বিশ্বে একটা পেশা, লয়ারের নামের আগে বলা হয় লার্নেড। তার মানে আর কারো কোনো জ্ঞান বুদ্ধি নেই, সব লার্নেডদের, লয়ারদের আছে, তা নয়। এটা সম্মান, সম্বোধন। তো জনগণের বন্ধু এই বিশেষণটার সর্বনাশ যা করার পুলিশ বাহিনী কিন্তু করে ফেলেছে। আমি উদাহরণ হিসাবে আপনাকে বলি, গণমাধ্যমে যখন বেনজিরের এক একটা কাণ্ড কীর্তি আসলো, বিশেষ করে আপনি ধরেন তার এক এক জায়গায় বিশাল বিশাল জায়গা সম্পত্তি, তার এক এক জায়গায় বিশাল বিশাল রিসোর্ট, তো এগুলো কি কোনো মন্ত্র দিয়ে হয়েছে, বা গোপনে হয়েছে, বা বস্তায় করে নিয়ে আসা জমি কেনা হয়েছে? মোটেই না। তার সহকর্মীরাই এ বিষয়ে জায়গা জমিন কেনা থেকে শুরু করে, ফারুক ভাই নিশ্চয়ই জানবেন, এগুলো কিন্তু চোখ টিপ দিয়ে হয় না, এক রাতের মধ্যে হয় না। জমিনটা কিনতে হয়, বায়না করতে হয়, দলিল করতে হয়, অনেক প্রক্রিয়া আছে এর মধ্যে। আশপাশের নিরীহ লোকদেরকে হটাতে হয়, খেদাতে হয়। ওই গোপালগঞ্জের মতুয়াদের মতো আরো নিরীহ যাদেরকে খেদানো হয়েছে, কারা খেদিয়েছিল? খেদানোর কাজটা করেছিল এই জনগণের বন্ধু নামের এই পুলিশরা। তারা আসলে বেনজিরের বন্ধু, পুলিশের বন্ধু না, জনগণেরও বন্ধু না। আমি আবারও বলি, পুলিশেরও বন্ধু না তারা, জনগণেরও বন্ধু না, তারা বেনজিরের বন্ধু। আরো পরিষ্কার করলে দানবের বন্ধু। তো ওই দানবদেরকে এখন আমরা মোটামুটি মানবে চাই, একদম পীর পয়গম্বর চাই না, পুরোহিত তারা হবেন না। পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা কয়েকদিন আগে, 2-3 দিন আগে বলেছেন যে প্রতিটা থানাকে মডেল থানা করা হবে। এগুলো হচ্ছে মিষ্টি কথা, অলিগলির পেঁচালো কথাবার্তা। এখানে এত মডেল চায় না মানুষ। মানুষ ওখানে গিয়ে হাসপাতালে যে চিকিৎসা পাবে, এরপরে হাসতে হাসতে বের হবে, সিস্টাররা থ্যাংক ইউ দিবে না। পুলিশের কাছ থেকে আকাঙ্ক্ষা এত বেশি নয়, সাধারণ বিষয়টা। তো সেই শিক্ষাটা পুলিশের কিন্তু এবার হয়েছে। যদি পুলিশ ওখান থেকে শিক্ষা নিয়ে থাকে, তারা রাস্তায় বেরোতে পারেনি, পাবলিক ধাওয়া করে, ঘরে আসতে পারে না, বাচ্চারা ধাওয়া করে যে পুলিশ বাবাকে চাই না। তারাও পুলিশের উপর বিরক্ত। তাহলে দুইটা শিক্ষা এখানে, ঘরে একটা, রাস্তায় আর একটা। ওখান থেকে কিন্তু তারা কি শিক্ষা নিয়েছেন, অথবা কতটুকু নিয়েছেন? আমি উদাহরণ হিসাবে বলি, থানায় 2টা অঘোষিত পদ আছে, কার্যকর পদ, কাগজে কলমে না থাকলেও ফাংশনালি আছে। একটা নাম হচ্ছে মুন্সি সাহেব, আর একটার নাম কেশিয়ার সাহেব। তো পুলিশে এত অদল বদল হলো, কোনো থানায় মুন্সি সাহেব বা কেশিয়ার সাহেব বদল হয়েছেন আমাদের কাছে তো কোনো তথ্য নেই। ওনাদের কোন মুন্সিয়ানা ওনারা করেন, ওনারা দেখিয়ে দেন চাঁদাটা কোথায় আছে, কাকে ধরলে কত পাওয়া যায়, তারা এই তামিলটা করেন। আবার এবার উপরের দিকে আসেন, যখন পুলিশের শীর্ষ পর্যায়ে আসেন, তখন আর মুন্সি সাহেব বা কেশিয়ার সাহেব বলা হয় না, আর একটু আদর করে আরও একটা সুন্দর নাম আছে, ওইটার নাম হইল স্টাফ অফিসার। আপনি খেয়াল করে দেখেন, খান সাইদ ভাই আছেন, খবর নেন কয়জন স্টাফ অফিসার বদল হয়েছে, আইজিপি বদল হয়েছে। সংস্কারের নামে আমরা ময়মনসিংহের জনকে নোয়াখালী পাঠাচ্ছি, নোয়াখালীর জনকে গোপালগঞ্জ পাঠাচ্ছি। এর মধ্য দিয়ে আমরা পুলিশের দেখেন কয়েকটা বিভাজন। পুলিশের নাম কি? গোপালগঞ্জের পুলিশ। পুলিশের নাম কি? বগুড়ার পুলিশ। পুলিশের নাম কি? আওয়ামী পুলিশ। পুলিশের নাম জাতীয়তাবাদী পুলিশ। তো এগুলো কি পুলিশ নিজে নিজে একটু লজ্জা শরম পেতে পারে না নিজে নিজে? জি, আমি এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন খান সাইদ হাসান, পুলিশের সাবেক ডিআইজি। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদের কথা? জি ভাই, ক্লিয়ার জি, সাইদ ভাই, আপনার কাছে কি মনে হয় যে আসলে কোন কোন ক্ষেত্রে পুলিশের সংস্কারটা এই মুহূর্তে জরুরি বলে মনে হয় আপনার কাছে? ধন্যবাদ আপনাকে এবং আমাদের সম্মানিত আলোচকদ্বয়কে এবং আমাদের আপনার মাধ্যমে যারা আমাকে শুনছেন বা দেখছেন তাদেরকে। এই যে কথাগুলো বলছিলেন ওনারা, এটাই আমাদের প্রত্যাশা এবং এটাই আমরা চাই এরকমই হোক। কিন্তু কেন হচ্ছে না সেটা নিয়ে হলো আমার বিয়েটা হলো ওইটাই যে আমি এরকম চাই। আমি তখন আর আই এম নো মোর পুলিশ, আমি তখন একজন সিভিল সোসাইটির মানুষ।
তো এরকম পুলিশ যদি হতো, যেটা ওনারা বলতেছেন, সেটা আমিও খুব কাঙ্ক্ষিত, আমিও খুব খুশি হতাম। কিন্তু হচ্ছে না কেন, এটা নিয়ে বা কি করলে হবে, এইটা নিয়ে আসলে আমি খুব একটা আমাদের বোদ্ধা ব্যক্তিদের মধ্যে রিকমেন্ডেশন বা অ্যাকশন দেখি না। এই যে পুলিশ কমিশনের কথা যেটা বলা হলো, পুলিশ কমিশনে আপনার বা কমিশন করে আমরা বলা হচ্ছে রাজনীতি মুক্ত করতে হবে। তা আপনি বলেন তো, এই গত 15 বছরে কোন বিষয়ে কমিশন না হয়েছে? মানবাধিকার কমিশন ছিল, তারপরে আমাদের তথ্য অধিকার কমিশন, দেয়ার ওয়ার সো মেনি কমিশনস। কোন কমিশন কি কাজ করতে পেরেছে? পারে নাই। এখন কমিশনটাও, যাদের কমিশন কে যারা রেগুলেট করে বা যারা পরিচালিত করে, তাদের ওখান থেকে ঠিক না হলে এটা আসলে সামগ্রিকভাবে হবে না। তবে হ্যাঁ, এখন সামগ্রিকভাবে যদি ওনারা ঠিক না করে, তাহলে ব্যক্তি নাগরিক হিসাবে কি আমাদের কিছু করণীয় নাই? আমি যেটা মনে করি, আমাদের যে ব্যারিস্টার ওমর ফারুক সাহেব যেটা বললেন, যে উনি ব্রিটিশ পুলিশের আদলে ব্রিটিশ পুলিশ দেখতে চান, ফাইন। আমরা যতই ব্রিটিশ আইনের সমালোচনা করি, আমাদের এই যে বর্তমান ঔপনিবেশিক আইন বলি, অমুক বলি, তমুক বলি, আমি যারা ওনারা বলেন তাদের কাছ থেকে কিন্তু আমি শুনি না যে এই আইনটা ঔপনিবেশিক বা আমাদের দেশের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, এইটা এইভাবে হলে সামঞ্জস্যপূর্ণ হবে, তা কিন্তু হয় না। বাট আমার 21 বছরের পুলিশের আইন প্রয়োগের অভিজ্ঞতা, আর এই গত 15 বছরের পুলিশের নির্যাতনের শিকার হওয়ার অভিজ্ঞতা থেকে আমি যেটা মানে আমার কাছে এটা মনে হয়, যে সেটা হলো যে যদি ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি যদি আমরা ফিক্স করতে পারি, যেটা আমার ওমর ফারুক সাহেব বুঝবেন, তার কারণ আইন আছে, আইনের শুধু প্রয়োগ নেই, আইনের অপপ্রয়োগ বা কুপ্রয়োগ হচ্ছে। আর মজার ব্যাপার হলো যে আইনের যারা অপপ্রয়োগ বা কুপ্রয়োগ করছে, সেইটা তাদেরকে জবাবদিহিতার আওতায় কখনোই আমি তো দেখি নাই। আমি অন্তত এখানে আমি 88 সাল থেকে 88 থেকে আমি পুলিশের চাকরি করেছি, তো আমি কখনোই দেখি নাই যে আইনের অপপ্রয়োগ বা কুপ্রয়োগ করার ফলে তাকে দায়বদ্ধ করে, যদি তার দায়টা প্রশাসনিক দায় হয়ে থাকে তাহলে তার প্রশাসনিক বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া, আর যদি তার অপরাধমূলক দায় হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া। হয়নি সেটি কিভাবে নিশ্চিত হতে পারে? খান সাইদ হাসান, আপনার কাছে জানতে চাই, সেটি কিভাবে সম্ভব হবে আসলে? আমাদের পুলিশের টায়ারের, প্রত্যেকটা টায়ারের কার কি দায়িত্ব কর্তব্য একদম ক্লিয়ার লেখা আছে। এটা হলো একটা সাইড, মানে আপনাকে কিভাবে তাকে কাজ করতে হবে এটা তার জানা আছে এবং বলে দেওয়া আছে। এখন এই কাজটি যদি সে না করে বা করতে পারে, বা ধরেন আমরা না করি, সেই না করাটাকেও আবার 3 ভাবে ক্লাসিফিকেশন করা যায়। একটা হলো যে না, তার সকল ধরনের প্রচেষ্টা ছিল, সদিচ্ছা ছিল, কোন রকম ম্যালাইস ইন্টেনশন, আমার ওমর ফারুক সাহেব আমার শব্দটা বুঝবেন, মানে কোনো কু উদ্দেশ্য ছিল না, কিন্তু তারপরেও সে তার উপরোপিত দায়িত্বটা কাঙ্ক্ষিত ভাবে পালন করতে পারেনি। সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা হতে পারে, যে ঠিক আছে, ইউ আর ইনএফিশিয়েন্ট, সো ইউ বেটার গো, যে যাকে দিয়ে কারো যায় সে তাকে দায়িত্ব থেকে সরিয়ে যেতে পারে, মিনিমাম আপনার তার ব্যবস্থা নিয়ে। আর যদি উদাসীনতার কারণে, তার কোনো খারাপ উদ্দেশ্য নাই, কিন্তু আমার এই কাজটা করা উচিত ছিল, ঠিক আছে আজকে করলাম না, আমি একটু রিল্যাক্স থাকলাম, সে কারণে যদি হয়, তাহলে পরে তার বিরুদ্ধে আরেকটু বড় ধরনের ব্যবস্থা নেওয়া। আর যদি যে কাজটা গত 17 বছর 15 বছর হয়েছে, যে এই যে আপনার পুলিশ যা কাজ করেছে সবই তো অপরাধ, ক্রিমিনাল অফেন্স, আপনি ধরে নিয়ে 24 ঘন্টার বেশি যখনই আপনি কাউকে রাখবেন, সবচেয়ে ছোট অপরাধটার কথা বলি, তখন সেটা রংফুল কনফাইনমেন্ট হয়ে যাবে। এবং সেটা যদি উদ্দেশ্য প্রণোদিত ভাবে হয়, তাহলে একটা সাধারণ অপরাধী যে রংফুল কনফাইনমেন্টের জন্য যে ফৌজদারি অপরাধ, তার চেয়ে বেশি অপরাধ হয়, বিকজ দুইটা কাজ হয়েছে, একটা হলো সে রংফুল কনফাইনমেন্ট করলো এবং তার উপর অর্পিত দায়িত্ব উদাসীনতার সাথে করলো না। আপনি এইভাবে শাস্তি নিশ্চিত করেন না রে ভাই। এখন এইটা গত 17-15 বছরে যেটা প্রতিষ্ঠিত হয়ে গেছিল, যে আমি বেআইনি আইনি যাই কাজ করি না কেন, আমি যদি অমুকের নির্দেশে যদি করি এবং উনি যদি থাকেন, আমার আর কোনো কিছু হবে না, যেটা এখন শুরু হয়নি, শুরু হয়তো হবে যদি কোনো জনপ্রতিনিধিত্বশীল সরকার যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে তখন তাদের ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি করে। যেমন আমাদের অনেকে বলে, আমাদের যে সম্মানিত আলোচকদ্বয় বললেন যে অফিসার একজন হয়তো চলে গেছে, কিন্তু কোথায় গেছে? রংপুর থেকে নোয়াখালী গেছে, বা অফিসার চলে গেছে, তার স্টাফ অফিসার রয়ে গেছে, থানায় যে মুন্সি বকশি এগুলো রয়ে গেছে। তো এগুলো ক্লিয়ার করা, মানে আপনার পরিষ্কার করার দায় কার? দায়িত্ব কার? আমরা জনগণ কাকে দায়িত্ব দিয়েছি? রাষ্ট্রকে। সে রাষ্ট্র পরিচালনাকারী হলো সরকার বা সরকারের পক্ষে কিছু ব্যক্তি। ওনারা কি করতেছেন, কেন করতেছেন না? সো দে শুড বি হেল্ড রেসপন্সিবল ফার্স্ট, যে আপনারা পারতেছেন না কেন, আর যদি না পারেন তাহলে কেন পারছেন না সেটা আমাদেরকে বলেন। আমরা জনগণের পক্ষ থেকে আমরা যদি আপনাদেরকে কিছু সাহায্য মানে সহযোগিতা করতে পারি করবো, কিন্তু ওনারা তো মুখ ফুটে বলছেও না। আপনার নিয়ন্ত্রিত কর্মচারী, আপনি তাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, সেই দায়টা আপনার, এবং অপশন আছে, আপনি সেই কর্মচারী না পারলে আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, তাকে বাদ দিয়ে অন্য কাউকে নিতে পারেন, আপনার সেই অপশন আছে, আপনি সেই অপশনটা প্রয়োগ করছেন না। সেটা কি
জনগণের দুর্বলতা নাকি যিনি পরিচালক তার দুর্বলতা, ওইটাকে ফিক্স করেন। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা পরবর্তীতে ব্যারিস্টার ওমর ফারুকের কাছে জানতে চাচ্ছি। আসলে বেশ কিছু সংস্কারের কথা বলা হয়েছে, বিশেষ করে আইনের কথা বলা হয়েছে, যে 1898 সালের কয়েকটি ধারা, 54 ধারা এবং 167 ধারা পরিবর্তনের কথা বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির। এই বিষয়ে আপনি আসলে কি মনে করেন, আইনগুলো কি সংস্কার হওয়া উচিত? একটু ব্যাখ্যা জানতে চাই আপনার কাছে। নিঃসন্দেহে সংস্কার হওয়া উচিত। দেখেন, ব্রিটিশ আমলের এই আইনগুলো তারা তাদের পারপাসে করেছে। তারা আমাদের সিটিজেন, তো তাদের প্রজা ছিল, একদমই নিম্নমানের প্রজা ছিল, এবং প্রজাদেরকে কিভাবে দমন করতে হয়, কিভাবে পীড়ন করতে হয়, এটি তাদের উদ্দেশ্য ছিল। কারণ তারা অল্প সংখ্যক ব্রিটিশ ছিল, দমন পীড়নের মাধ্যমে তারা 200 বছর শাসন করেছে। সেই সেট থেকে যে আইনগুলো এখন আছে, সেই আইন কিন্তু ব্রিটিশরা অনেক আগেই পরিবর্তন করেছে। ওদের ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের আদলে পুরা ইউরোপ তাদের ডোমেস্টিক লকে তারা সাজিয়েছে। আমি একটা উদাহরণ দিই। ইংল্যান্ডে আপনি যারা মামলায় হারবে তারা মামলার কস্ট বিয়ার করবে, কস্ট তারটাও বিয়ার করবে, যার কাছে হারছে সে যত টাকা মামলায় খরচ করছে তার কষ্ট বিয়ার করবে, অর্থাৎ বলে কস্ট ফলো দ্য ইভেন্ট। আমাদের দেশে এটার কাছাকাছি আইন আছে কিন্তু কোনো প্রয়োগ নেই। আপনাকে আরেকটা উদাহরণ দিই, মিথ্যা মামলার সাজা আমাদের অনেক জায়গায় আছে, অনেক ক্রিমিনাল লয়েও আছে, কিন্তু আমরা সেদিকে যাচ্ছি না, মনোযোগী হচ্ছি না। অর্থাৎ যে 154-এর কথা বলছেন, আরবিট্রারি পাওয়ার, সিটিজেনকে আপনি যখন তখন আপনি ধরে বলবেন যে ইয়েস। আপনি সবচেয়ে বড় কথা, সিটিজেন যে সম্মানিত, এদের ট্যাক্সের টাকায় যে দারোয়ান রেখেছি, ওরা তো দারোয়ান, আর তো কিছু না। ইভেন প্রাইম মিনিস্টার থেকে শুরু করে যারা যারা আছে, দে আর গার্ড অফ এ সিটিজেন, তাই তো? জি। আমরা সেই কনসেপ্টের কাছাকাছি যতদিন পর্যন্ত না যাব, পলিটিক্যাল পার্টি যারা পাওয়ারে যায় তারা দায়িত্বে যায় না কখনো। মাইন্ড সেট আপ বোঝেন। ইংল্যান্ড আমেরিকা কিন্তু দায়িত্বে যায়, ইউরোপে দায়িত্বে যায়, আমরা যাই পাওয়ারে। পাওয়ার ইটসেলফে এক নেগেটিভ ওয়ার্ড, মাইন্ড সেট আপ করে ফেলে আমি পাওয়ারে বসছি, এই চেয়ারে বসছি, ইয়েস আই এম দ্য লর্ড, আমার সামনে টামনে যারা আছে তারা সব প্রজা। এই মাইন্ডসেটের বিষয়টাও জড়িত। এবার আমি আপনার একটা কথা বলি। আপনি দেখেন পুরস্কার আর তিরস্কারের কথা আমাদের আলোচক সাহেব বলেছেন, ডিজি সাহেব বলেছেন, আপনি পুরস্কার দিবেন তো ভালো কাজে। গত 16 বছর এর আগেও হয়েছে। আমি তো বারবার বলি যে আমাদের স্বৈর শাসকের আবরণে স্বৈরাচার এসছে, ফ্যাসিস্ট এসছে, অর্থাৎ ক্যান্টনমেন্ট থেকে। বেসরকারি যে সরকারগুলো ছিল এরাও এই আবরণে স্বৈরাচারই ছিল। এরাও তাদেরকে শুধু তাদের দলকে ক্ষমতায়ন করার জন্য, ক্ষমতায় রাখার জন্য দমন পীড়ন, যারা মুক্ত চিন্তার মানুষ, এই পুলিশকে ব্যবহার করছে। হারুনের প্রমোশনের পরে স্বরাষ্ট্রমন্ত্রী কি মখা আলমগীর নাকি সামহাউ, ইফ আই এম নট রং, সে বলছে ইয়েস, জনাব আবদিন ফারুককে পিটানোর জন্য আমি তাকে প্রমোশন দিয়েছি। আপনি থিঙ্ক অ্যাবাউট দ্যাট ওয়ে। অর্থাৎ যতগুলা পুলিশ পদক, যতগুলা পিএম পদক, ততগুলা অল দ্য প্রাইম মিনিস্টার ম্যানের ভিতর জেনারেল আজিজের ভাই বলতেছে আমি এখন আর খুন খারাপি যাওয়ার দরকার নাই, র্যাবকে বলে দিই সে খুন করে টাকাটা আমার কাছে আসে। বিমানবন্দরের ওসি বদলি করার জন্য 50 লাখ টাকা নিয়ে আমি এগুলো এখান থেকে করি। অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান প্রচারিত হওয়ার পরে আমাদের একটি দল, যাদেরকে ফ্যাসিস্ট করা হলো, যাদের কার্যক্রম স্থগিত করা হলো, তাদের 50 লাখ লোক এফবিতে আই এম দ্য অল প্রাইম মিনিস্টার ম্যান প্রাউডলি বলেছে। যেই দেশে এই ধরনের মানসিকতার লোক থাকে, যেই দেশে এত জঘন্য ঘটনার পরেও এই ঘটনাগুলো সাপোর্ট করে আরও কেন মারা হলো না জুলাই বিপ্লবে, এবং তাজা দগদগে তরুণ ছেলেরা লাইভ বুলেটে, আমরা তখন হাইকোর্টে রিট করেছি, 3 সপ্তাহ পরও আমরা রিটে আদেশ পাইনি সর্বোচ্চ কোর্টে। সেই দেশে এগুলার পরিবর্তন করতে হলে কমপ্লিটলি এটাকে একদম রিভার্স। লূত আলাইহিস সালাম একটা কওমকে উল্টিয়ে দিয়েছে তাদের পাপের ভারে। আমরা যদি সম্পূর্ণভাবে উল্টিয়ে না দেই, এই মানসিকতা নিয়ে আপনি যত সংস্কারের যত ভালো কিছু লেখেন, অল ওয়েন্ট ইন ভেইন, কাগজেই থেকে যাবে। কাগজে আমার কথা হচ্ছে প্র্যাকটিস, একটা প্র্যাকটিস দেন না ভাই, একটা প্র্যাকটিস দিয়ে একজনকে শাস্তি দেন, শাস্তি দিয়া বলেন যে উনি এই কারণে শাস্তিটা পেয়েছে, উনি ওনার অধস্তনকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, কন্ট্রোল করতে পারে নাই, ভালো ব্যবহারে উনি ডেভেলপ করতে পারেন নাই, তার শাস্তি হলো, তার চাকরিচ্যুতি হলো, তার পেনশন চলে গেল। এখন যে সব প্রতীকী শাস্তি, যেটা 2 নম্বর যারা হয়েছে তাদের পেনশন আটকান না, তাদেরকে ওএসডি করেছেন, আজকে তাদেরকে পেনশন আটকান না। 18 সালে যারা কন্ডাক্ট করেছে, লক্ষ লক্ষ টাকা নিয়েছে, আমি ভোটে ক্যান্ডিডেট ছিলাম, আমি জানি কিভাবে টাকা বিতরণ হয়েছে প্রত্যেকটা লোকের কাছে, ওদেরকে 20 জনের পেনশন আটকান না, পেনশন আটকে রাষ্ট্রীয় কোষাগারে দেন না। জি, আরো প্রশ্ন আছে আমাদের কাছে, আমরা এই পর্যায়ে একটি বিরতিতে যেতে হচ্ছে আমাদেরকে।
দর্শক একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো 21-এর রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21-এর রাত। আমাদের সঙ্গে আছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার ওমর ফারুক এবং সাংবাদিক ও কলামিস্ট মোস্তফা কামাল, এবং অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন সাবেক ডিআইজি খান সাইদ হাসান। আমি খান সাইদ হাসানকে দিয়ে শুরু করতে চাই। আপনি শুনছিলেন যে রাজনীতির প্রভাব কিভাবে পুলিশ বাহিনীতে আছে। আপনি কি মনে করেন যে আসলে পুলিশ বাহিনীকে কি রাজনীতির প্রভাবমুক্ত রাখা সম্ভব? প্রভাব পুরোপুরি সম্ভব বর্তমান পরিস্থিতিতে হবে না, তবে কিছু মেজার্স নেওয়ার মাধ্যমে অটোমেটিক, যেমন ধরেন আমি আপনাকে বলি, অটোমেটিক্যালি কিছুটা কমানো সম্ভব হবে। কিরকম আমি আপনাকে বলি, এই যে আমাদের যে অভিজ্ঞতা, যখন জনপ্রতিনিধিত্বশীল সরকার ক্ষমতায় থাকে তখন আমরা নানান ধরনের কথাগুলো আমরা করি, আমাদের অভিজ্ঞতাগুলো খুব বিটার। অথচ রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আমরা যে 91, 1996 বা 2001-এ আমরা যেটা দেখেছি, যখন কেয়ারটেকার গভর্নমেন্ট থাকে 3 মাসের জন্য, যাদের কোনো লোকাল স্ট্যান্ডই নাই রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়, তাদের থাকার, ওই সময় পুলিশ ভালো থাকে, ওই সময় পুলিশের প্রতি মানুষ আনহ্যাপি কম হয়। তার মানে কি দাঁড়ালো? ওই পুলিশই তো এই মানুষই, আইনও বদলায় না, লোকও বদলায় না, শুধু তাদের পরিচালক গুলো বদলে যায়, তাতে করে তাদের মধ্যে চেঞ্জ আসে। তো আমরা যেটা ব্রিটিশ পুলিশ বা উন্নত দেশের পুলিশের যে আমাদের প্রত্যাশা, ওইটা না পারলেও যেটা আমাদের একটা কথা বলছিলেন না, যে আমাদের জনগণের টলারেন্স লেভেলও তো অনেক বেশি। আমাদের টলারেন্স লেভেলে পুলিশকে আমরা আনতে পারবো। এই যেমন ধরনের বলে ফেলি, এই যে উনি বললেন যে পেনশন বন্ধ করে দেন, পেনশন বন্ধ করে দিতে পারি, সেটা প্রশাসনিক ব্যবস্থা, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা। কিন্তু এরা যেগুলো খুন করেছে ইন দ্য নেম অফ ক্রস ফায়ার, যাদেরকে মাসের পর মাস আটকে রেখেছে, রংফুল কনফাইনমেন্ট 364, তারপরে আপনার এই যে মানবাধিকার লঙ্ঘনের একাধিক ঘটনা, শুধু আমাদের আন্তর্জাতিক মানবতা বিরোধী ট্রাইব্যুনাল আছে, আপনাদেরকে ট্রাই করেন না কেন? ট্রায়াল করেন এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চার্জ। কোনো ব্যক্তি যদি কারো আদেশে, ফৌজদারি অপরাধের ভাষায় আমি কথা বলছি, কোনো ব্যক্তির আদেশে কোনো অপরাধ করে থাকেন, ফাইন, উনি যদি প্রমাণ করতে পারেন তাহলে আদেশকারীও সেই ঘটনার সাথে শাস্তি পাবেন। কিন্তু যিনি এক্সিকিউটর, যিনি কাজটা করেছেন, তিনি কি থেকে মাপ পাবেন যে না, আমি অমুকের আদেশে এই অপরাধটা করেছি, মাননীয় আদালত আমাকে মাফ করে দেন? এটা না আইন না ইসলাম, কোথাও বলা নাই। কাজে সে তাকে প্রিন্সিপাল একিউজ চিন্তা করে ধরে নিয়ে, এবং তাকে যদি কেউ আদেশ দিয়ে থাকে, কেউ প্ররোচনা দিয়ে থাকে, কেউ কিছু করে থাকে, তারাও একিউজ হিসেবে তাদেরকে আপনি পানিশমেন্ট, ক্রিমিনাল অফেন্সের জন্য আপনি ক্রিমিনাল পানিশমেন্ট এনশিওর করেন না কেন ভাই? যে উনি বললেন আপনি শতকরা 1-2টা করবেন, ডেটারেন্ট হিসাবে সব থেমে যাবে। আপনার 100 জনের বিরুদ্ধে ব্যবস্থা দরকার নাই তো, যেগুলো করে ফেলেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, তাহলে আমাদের ফিউচারটা ভালো হয়ে যাবে। আমাদের অন্তত আমাদের যে আপনি তো বললেন যে যারা সার্ভিস নেবে স্টেক হোল্ডার, তাদের আবার লেভেলটা ওই রকম হতে হবে। তো আমাদের যে লেভেলের স্টেক হোল্ডার, সেটা তাদেরকে স্যাটিসফাইড করা সম্ভব হবে বিদ্যমান এই আইন, এই প্রক্রিয়ার মধ্যে থেকে। বিকজ আমাদের তো বড় বড় আপনি বলেন পুলিশ কমিশন করেছে, কতজন সদস্য হয়েছিল, তাদেরকে বেতন ভাতা, গাড়ি বাড়ি, চাকর, পাইক পিয়াদা, এগুলো দেওয়াতে যে টাকাটা খরচ হয়েছে, সে টাকাটা হিসাব কে দিবে? যদি ওটা কোনো কাজে না আসে, টাকাটা তো আমার টাকা, আপনার টাকা, ট্যাক্সের দেওয়া টাকা। আমার এই যে এগুলো শুধুমাত্র কিছু লোকের একটু ভালো চলাফেরা হয়, একটু হয়, বাস কমিশনারটা এ পর্যন্ত কোন কমিশন, পুলিশ কমিশন 1975 সালে পর থেকে যতগুলো কমিশন হয়েছে, সম্ভবত 1980s-এর দিকে এই নাম কমিশন নামে একটা কমিশন হয়েছিল ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে। এই কমিশন ছাড়া এই পর্যন্ত প্রত্যেকবারই সরকার বদল হলে একবার করে কমিশন হয়, একটা কমিটি হয়, বাস ওগুলো জাস্ট রিপোর্ট দেয়, ওটা কোনো কাজে আসে না। এটা কাজে আসে না এই কারণে যে এইটা যারা প্রয়োগ করবেন, এটা সাধারণত যে কোনো জিনিস বাস্তবায়ন করার জন্য যিনি রাষ্ট্রীয় দায়িত্বে বা ক্ষমতায় থাকেন তার সদিচ্ছা দরকার হয়। কিন্তু এরকম এলোমেলো পুলিশ থাকলে তো এটা তার পক্ষে যায়, সেই জন্য এটা তখন তার ভালো লাগে। আপনারা দেখবেন একই দল যখন সরকারি দলে থাকে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, তখন তার অ্যাটিটিউড একরকম থাকে, পুলিশ নিয়ে এক ধরনের কমেন্ট থাকে, আর যখন অপোজিশনে চলে যায় তখন তার কমেন্ট আরেক রকম হয়ে যায়। এটা কেন? একই তো মানুষ, একই পুলিশ, ওনারা ঠিক হোক হবে, আর না হলে পর্যন্ত ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি ফিক্স করে এটা 80% ঠিক করা সম্ভব আমি মনে করি। জি, আপনাকে ধন্যবাদ। আমি এই পর্যায়ে মোস্তফা কামালের কাছে জানতে চাই, আসলে আপনি কিভাবে মনে করেন যে আসলে রাজনীতির প্রভাবমুক্ত কিভাবে পুলিশকে রাখা সম্ভব? এটা একটা বড় রকমের অসুখ। খান সাইদ ভাই পুলিশের ভিতর থেকে তার উপলব্ধির কথাটা বলেছেন।
আর ওমর ফারুক ভাই মূলত একটা প্রতীকী শাস্তির কথা বলেছেন, যেন এই শাস্তিটা দেখে অন্যদের জন্য একটু শিক্ষা হয়। কারেক্ট। কিন্তু এবার 5 আগস্ট যে শিক্ষা দিয়ে গেছে, এর চেয়ে বড় শিক্ষা আর কি হতে পারে? একটি বাহিনীর প্রধান তার বাদবাকিদের অনুসারীদেরকে নিয়ে পালিয়ে বেঁচেছেন। এটা কিন্তু ওই বাহিনীর সবার জন্যই একটা শিক্ষার বিষয়। তো এখন বলা হয় যে ভালো হয়ে যাওয়া, সংস্কারের একটা কাছাকাছি শব্দ হচ্ছে একটু ভালো হয়ে যাওয়া, একটু শুদ্ধ হয়ে যাওয়া। প্রচলিত একটা কথা আছে যে ভালো হইতে পয়সা লাগে না, তো ভালো হইতে কি লাগে? সুযোগ লাগে। এবার কিন্তু একটা সুযোগও এসেছে। তো সুযোগের সাথে এখন একটা জিনিস অত্যন্ত জরুরি, ফরজের মতো, সেটা হচ্ছে আমার নিয়ত ঠিক আছে কিনা, আমি শুদ্ধ হতে চাই কিনা, আমি চাই কিনা আমার মান সম্মান একটু বাড়ুক, মানুষ আমার গালমন্দ না করুক। পুলিশ নিয়ে কিন্তু যেসব গালমন্দ করা হয়, এটা পুলিশের জন্য সম্মানের না, পুলিশ সদস্যদের জন্য সম্মানের না। আমাদের যে পুলিশ বাহিনীতে যারা আছেন কর্মকর্তা বা নিচের দিকে যারা আছেন, তাদের প্রশিক্ষণে কিন্তু কারোই ঘাটতি নাই। কারো কারো তো রেজাল্ট এত চমৎকার, মেডিকেলে পড়ে ডাক্তার হওয়ার পরও কিন্তু পুলিশ হয়। কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদেরকে আমরা ক্লাসে মনে করি যে ডাক্তার ইঞ্জিনিয়ারের পরবর্তী ধাপটাই হচ্ছে এগ্রিকালচার পড়া। কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে তারা পুলিশে আসে, অর্থাৎ মেধায় কোনো ঘাটতি নাই। কিন্তু এখানে একটা প্রশ্ন তো থেকে যায়, যেটাতে কিন্তু একটা লোভনীয় চাকরি হিসাবেই তারা আসে, মূলত সেবা দেওয়ার জন্য আসে না, যে চাকরির রাজা পুলিশ, লোভনীয়। যে ডাক্তারি করার চেয়ে পুলিশে সুযোগ সুবিধা বেশি, কৃষিবিদ হওয়ার চেয়ে পুলিশের সুযোগ সুবিধা বেশি। এটা প্রমাণিত, নিয়ে বিতর্কের কিছু নাই। কিন্তু তাহলে এবার আপনি আসেন, পুলিশের যে প্রাতিষ্ঠানিক যে সম্মানের বিষয় আছে একটা, বিপিএম পিপিএম, আপনি গত কয়েক বছরে টান দেন না যে এগুলো কারা পাইছে, কেউ কেউ একাধিকবারও পাইছেন। তার আমলনামাটা কি? আমলনামা অর্থাৎ ইংরেজি তারা যেটারে বলেন এসিআর। তো আমলনামাটা হচ্ছে উনি কিভাবে বিএনপিকে কত পিটাতে পেরেছেন, কয়টা জামাতকে পিটাতে পেরেছেন, কয়টা মিথ্যা মামলা দিতে পেরেছেন, কয়টাকে অন্তত হারুনের হয়তো ভাতের হোটেল আবিষ্কার হয়েছে, সারা বাংলাদেশে কিন্তু এ ধরনের হোটেল চালু হয়েছে। আমরা যে আয়নাগর বলি, এই আয়নাগর পুলিশেরও ছিল। নট অনলি পুলিশ, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, আপনি পদ্মার ওই পাড়ে যান, ভাঙ্গা এলাকায় অনেকেই কিন্তু এরকম আয়নাগর বানিয়েছে, নোয়াখালীতেও বানিয়েছে, চিটাগাংয়ে বানিয়েছে। আমরা কিন্তু ওইদিকে যাচ্ছি না। আবার পুলিশবিহীন একটা রাষ্ট্র কখনোই কল্পনা করা যায় না। পুলিশের সমালোচনা আছে, কিন্তু আপনি পুলিশ ছাড়া চলতে পারবেন? এই সুযোগে আপনি খেয়াল করে দেখেন, যত গালমন্দ আছে আর সমালোচনা আছে, আস্তে করে আমরা সব পুলিশের দিকে কিন্তু দিয়ে দিচ্ছি, যে যত নষ্টের গোড়া হচ্ছে পুলিশ। এটাও কিন্তু একটা মতলবী গালমন্দ, উদ্দেশ্য হচ্ছে অন্যদিকে অ্যাটেনশন না দেয়া। আর সাইদ ভাই একটা শব্দ বারবার বলেছেন, অভিজ্ঞতা থেকে বলেছেন, এই যে বারবার কমিশন হয়, সুন্দর শব্দ কমিশন, কিন্তু আমাদের এখানে প্র্যাকটিসটা কি? কমিশন অথবা সংস্কার। সংস্কারও কিন্তু ভালো শব্দ, এক সময় সংস্কার কিন্তু গালি হয়ে গিয়েছিল। এত বলতে বলতে এটাকে তিতা করে ফেলে হয়েছিল। সংস্কার অর্থ হচ্ছে দল ভেঙে দেয়া, সংস্কার অর্থ হচ্ছে মাইনাস করে দেয়া। তো কমিশন, এখন আপনি যদি কমিশন কমিশন বারবার বলেন, কি কমিশন এই প্রশ্ন করার চেয়ে কেউ বলে বসবে কত পার্সেন্টের কথা বলতেছেন, কারণ কমিশন আবার পার্সেন্টেজ অনুযায়ী হয়, যে কত কমিশনের কথা বলতেছেন। অতএব এই প্রশ্নে আপনার কাজ বেশি দরকার কথার চেয়ে। কমিশন যত বেশি উচ্চারণ করবেন, সংস্কার যত বেশি উচ্চারণ করবেন, এরই মধ্যে আড়ালে আবডালে কিন্তু এসব শব্দ নিয়ে রঙ্গ হচ্ছে, মস্করা হচ্ছে, ট্রল হচ্ছে। সাইদ ভাই একুরেটলি বলেছেন, কমিশনের নামে কিছু লোকের তো ভালো আয় রোজগার হচ্ছে, তারা হয়তো বাড়িতেই থাকতেন, জি বাড়িতেই থাকতেন, অবসরেই থাকতেন, কিন্তু তারা এখন দেখা যায় ওইটার উসিলায় কর্মচারী পাচ্ছেন, পাইক পেয়াদা পাচ্ছেন, সুযোগ সুবিধা ভালোই তো পাচ্ছেন। কিন্তু কমিশনের রেজাল্টটা কি, জনগণের প্রাপ্তিটা সেখানে কি? এটাও কিন্তু, যেহেতু 5ই আগস্ট আমাদেরকে কিন্তু প্রশ্ন করা শিখিয়ে দিয়েছে, চোখে চোখ রেখে কথা বলতে শিখিয়েছে। এখন এই কথাগুলো কিন্তু লুকানো থাকছে না, কেউ না কেউ বলে ফেলছে যে কমিশনের কদ্দূর, যেগুলো কিন্তু সম্মানের না। আমি পর্যায়ে কামাল ভাই, আমি পর্যায়ে ফারুক ভাইয়ের কাছে আসতে চাই, জানতে চাই যে আসলে যে বিনা ওয়ারেন্টি গ্রেফতারের বিষয়টি বহুল আলোচিত, সেক্ষেত্রে সংস্কারের কথা বলা হচ্ছে যে সেটি প্রভাব মতো রাখা যাবে কিনা। আর একটি বিষয় হচ্ছে জিজ্ঞাসাবাদের বিষয় আছে, যে কাচের ঘরে, স্বচ্ছ কাচের ঘরে জিজ্ঞাসাবাদের কথা তাকে বলা আছে, এবং রিমান্ডে তার সঙ্গে কী ধরনের আচরণ করা হবে সেই বিষয়গুলো কিন্তু স্পষ্ট করে আছে, এবং জাতিসংঘের কিছু নীতিমালাও আছে। আমরা কি সেই নীতিমালাগুলো প্রয়োগ করতে পারছি না? কেন পারছি না? আচ্ছা, আমি সাংবাদিক সাহেব চমৎকার কথা বলেছেন, আমি ওনার কথা ধরেই বলি। কমিশন
আচ্ছা, আপনি এখনই চোখ বন্ধ করে দেখেন কমিশনের যে সদস্যগণ আছেন তাদের এইজ কত, কবে তারা রিটায়ারমেন্টে গিয়েছে, এবং তারা এই কমিশনে বসার আগে তারা হয় তাদের নাতি নাতনি যদি থাকে এদের সাথে গল্প করা ছাড়া আর ওই সকাল বিকাল মেডিকেল ডাক্তারি ট্রিটমেন্টে ও হাজিরা দেওয়া ছাড়া আর তো কোনো কাজ ছিল না। সেখান থেকে আপনি এনে অ্যানালগ যুগের লোক দিয়া আপনি ডিজিটাল এআই এর যুগের এখন আপনি সংস্কার করবেন। উনি ৩৫ বছর এই সিস্টেমে বড় হয়েছেন, যাকে আপনি এনেছেন সে এই সিস্টেমে বড় হয়েছে। ওসির থেকে টাকা যাবে এসপির কাছে, এসপির থেকে টাকা যাবে ডিআইজির কাছে, ডিআইজির থেকে টাকা যাবে আইজিপির কাছে। আয়োজন করে ওনারা বিভিন্ন দিবসের নামে চাঁদা আদায় করেন। রাজারবাগের ওখানে আনসার আপনাদের টেলিভিশনে দেখিয়েছে যে চাঁদাটা কিভাবে আসে, কে বসে চাঁদাটা নেয়, এই চাঁদাটা কিভাবে যায়। অর্থাৎ আমি বলছি বিহাইন্ড দ্য ম্যান, আপনি যে মেশিনটা চালাচ্ছেন সেই মেশিনটার কোনো দোষ নাই, সেট আপ করা আছে। বিহাইন্ড দ্য ম্যান কীভাবে হবে আমি এতে ফুল স্টপ দিলাম। অর্থাৎ আপনি যদি আমার যদি শারীরিক সক্ষমতা থাকে 2 ঘন্টা কাজের, আপনি কি পিটাইলে আমরা 10 ঘন্টা কাজের কথা বলতে পারবেন? একজন 75 থেকে 80 বছরের যেই লোকটা, আমি অ্যাট দ্য এজ অফ 55, 56 অনেক সময় বলি যে আজকে কোর্টে যাব না, শরীর বেয়াড়া হয়েছে, ঠিক আছে গেলাম না। অ্যাট দ্য এজ অফ 55, 56 হয়তো আমার মতো না, 70 বছরও আমার চেয়ে আরও অ্যাক্টিভ আছে, আমি দ্বিমত করতেছি না, কিন্তু মোস্ট অফ দেম হু আর দে রেস্টিং দেয়ার লাইফ, দে আর প্লেয়িং উইথ দেয়ার নাতি নাতনি বা অথবা আমি যেটা বলছি তাদেরকে আনি। যদি আপনি বলেন যে হচ্ছে না কেন, হচ্ছে না একমাত্র কারণ হলো এটি। এবং সবচেয়ে বড় কথা হলো এই আন্দোলন, জুলাই বিপ্লব হয়েছে বৈষম্যের বিরুদ্ধে, কোটার বিরুদ্ধে, এইটা দিয়ে আন্দোলন হয়েছে। এখন অ্যাপয়েন্টমেন্টগুলো কী হচ্ছে? ইউ নো মি দেন রিকমেন্ড মি, ওকে, একটা পার্টিকুলার জেলার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল না? আমি মনে করি 1-2 মাসে হয়ে গেছে, যেহেতু সারাউন্ডিংসে যাকে চিনেন জানেন তিনি তাকে এনেছেন। এরপরে কি উনি দেখবেন না ট্রায়াল অ্যান্ড এরারের কথা? আমি এই দিকে আলোচনা করবো না। আপনি রিমান্ডের কথা আসলেন, গ্রেপ্তারের কথা আসলেন। ভাই পিআরবি যেটা আছে আমাদের দেশের অন্যান্য যে ওনারা ট্রেনিং করেন, সারদাতে আমি 2-3টা ক্লাস নিয়েছি, ওখানেও ভালো ভালো প্রফেসররা যে ট্রেনিং করায়, এখন নেয় কিনা জানি না, আমাদেরকে এখন আর নেয় না। সেখানে তো ভালো কথাই তো বলা হয়। আর যেই ছেলেটা বিএ পাস করি তো মিনিমাম দারগা হয়, আর বিসিএসে যেই ছেলেটা পুলিশে যায়, সবচেয়ে দুঃখজনক সেই ছেলেটা বিসিএস, কর, কাস্টমস, পুলিশ, অ্যাডমিন এগুলোই পারপাসিভলি চয়েস দেয়। সে ছাত্র অবস্থায় সিদ্ধান্ত নেয় আমি ওখানে যাব, ওখানে গিয়ে ফলোয়িং মর্নিংয়ে অনেক টাকার মালিক হব। আবার বলি ফলোয়িং মর্নিংয়ের অনেক টাকার মালিক হবে এবং সে বিসিএসে এই ক্যাডারগুলো দিয়ে দেয়। এটা তো তার অনেকটা দোষও দেন না, এটা সিস্টেম অ্যাসাস হয়ে আছে। এখন ওই ছেলেগুলো এত পড়ালেখা জানা, এত মেধাবী ছেলে, সেগুলোকে আমরা এই এমন একটা সিস্টেম করে নিয়েছি, সে এই প্রক্রিয়া আছে। রিমান্ডের কথা পরিষ্কার আপনি বলেছেন, লেখা আছে এই রিমান্ডে সে লয়ার অ্যাক্সেস পাবে, কাছের স্বচ্ছ কাছের ঘরে রিমান্ড হবে। আর রিমান্ড দিয়ে মাইরেই ফেলতেছে, কারো কোনো অ্যাকাউন্টেবিলিটি অনেক সময় স্বীকার করা হচ্ছে না, কাউকে ইউনিফর্ম ছাড়া অথবা ইউনিফর্ম সহ তল্লাশি চালানো হচ্ছে কোনো ওয়ারেন্ট ছাড়া, সার্চ ওয়ারেন্ট ছাড়া। আপনি আমাদের সংবিধান বলছে আপনার ঘরে আপনি নিরাপদে থাকবেন, সেই নিরাপত্তা বিধান করবে পুলিশ। আর সে তার ঘরের সমস্ত দরজা ভেঙে 1টা-2টা বাজে অসভ্যতামি করে। সবচেয়ে বড় বেয়াদবি কি হয়েছে, ডেভেলপড হয়েছে জানেন? আপনার মোবাইল ফোন আপনার সিক্রেট ঘর, আপনার গার্লফ্রেন্ড, আপনার ওয়াইফ, আপনার প্রিয়জনের সাথে আপনি কথোপকথন, আপনার ভিডিও কনফারেন্স, আপনি সরকারের এজেন্সি এটা পাবলিশ করে তাকে মেলাইন করে যদি সে ওই সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে, অথবা যদি ইন্টারনাল তাদের কারো উচ্চ আদালতের একটা নির্দেশনা তো আছে এই বিষয়ে পুলিশের প্রতি, অনেক নির্দেশনা। রিমান্ডের ব্যাপারে আমাদের আইনে স্পেসিফিক বলা আছে, নির্দেশনা শয়ে আছে। এখন আপনি মানতে হবে তো, মানছে না কেন? ওই যে শাস্তির মুখোমুখি করি না, উচ্চ আদালত গত 16 বছরে কয়জনকে কন্টেম্প্ট করে বলছে যে তুমি আমার এই আদেশ মানো নাই, তোমার কন্টেম্প্ট 6 মাসের সাজা। কেন করে না জানেন? অ্যাডমিন অ্যাসোসিয়েশন আছে, পুলিশ অ্যাসোসিয়েশন আছে, বিচারকদের অ্যাসোসিয়েশন আছে। কক্সবাজারের একজন জেলা জজকে হাইকোর্টে কন্টেম্পটে আনলো, ওর অ্যাসোসিয়েশন বিবৃতি দিয়েছে কেন ওকে আনা হলো, এরপরে ওইটা শেষ হয়ে গেল। আমাদের এই সুপ্রিম কোর্টে গত 15 বছরে 3 জন বিএনপির নেতাকে কন্টেম্পটে সাজা দেওয়া ছাড়া আর কোনো অ্যাডমিনকে, কোনো পুলিশকে কাউকে সাজা দেওয়ার ক্ষমতা রাখেনি আমার এই সুপ্রিম কোর্ট। সরি টু সে, সুপ্রিম কোর্টে যারা আছেন আপনারা মাইন্ড করবেন না, আমি আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, এটা আমি উইটনেসড যে গত 16 বছরে কন্টেম্পটের কাউকে আনার সাহস এই কোর্ট করেনি। অর্থাৎ একজনের হাতে এমন ক্ষমতা ছিল,
একটি দলের হাতে এমন ক্ষমতা ছিল, রাজনীতিকরণ এমনভাবে করা হয়েছে, এমনভাবে নিয়োগ দেওয়া হয়েছে, এবং এখনও তো শোনা যাচ্ছে ওই ধরনের তো নিয়োগ হচ্ছে। যদি সেটি আপনি বন্ধ না করেন, আপনি যতই চিৎকার করব, আমি মানুষের হয়তো বিরাগ ভাজন হব, পুলিশের বিরাগ ভাজন হব, আর যার বিরুদ্ধে কথা বলতেছি তার বিরাগ ভাজন হব, এই ছাড়া কিছুই হবে না। পানিশমেন্ট মাস্ট, পুরস্কার মাস্ট। আপনি ভালো কাজ করবেন, পুরস্কার দিবেন, খারাপ কাজে পানিশমেন্ট। আপনার সমাজ একটা ব্যালেন্সের ভিতর আসবে, রুল অফ ল এস্টাবলিশড হবে, এবং সারা বিশ্ব যেভাবে রুল অফ ল এস্টাবলিশ হয়, আমার দেশও সেভাবে হবে। জি, আমাদের সঙ্গে খান সাইদ হাসান আছেন, যুক্ত আছেন। আসলে কি এই কাজীর গরু কি কিতাবেই থেকে যাবে, নাকি গোয়ালে কখনো আমরা দেখতে পাবো? আমি আজকে খুব হ্যাপি। আমি হ্যাপি কেন, যে আমার সব কথার জবাব আমাদের দুজন সম্মানিত আলোচক ব্যারিস্টার ওমর ফারুক সাহেব এবং সাংবাদিক মোস্তফা কামাল সাহেব দিয়ে দিচ্ছেন। আমার কথা কাজ খুব ইজি হয়ে গেছে, ওনাই বলে দিয়েছে। আমি শুধু একটু স্পেসিফাই করি, যে কথাটা আপনি বলছেন যে কাচের ঘরে ইয়ে করা, এটা হাইকোর্টের অর্ডার ছিল 98-এ, ওই রুবেল মার্ডার থেকে, ওই ডিবি অফিসের রুবেল ছেলে মারা গিয়েছিল, অনেক কাঠখড় পুড়িয়ে এইটা 2004 সালে বা সামথিং লাইক এরকম থেকে সর্বশেষ 2013 সালে অথবা 14 সালে, অর্থাৎ ওই আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় হাইয়েস্ট বডি দ্যাট ইজ হেডেড বাই চিফ জাস্টিস, এবং আর যে 3 জন জাস্টিস ছিলেন অ্যাপিলেট ডিভিশন, তারা প্রত্যেকেই পরবর্তী চিফ জাস্টিস হয়েছিলেন। এই 4 জনের বডি 10টা রিকমেন্ডেশন ফর ম্যাজিস্ট্রেট এবং 12টা রিকমেন্ডেশন, 12টা 13টা রিকমেন্ডেশন ফর পুলিশ দিয়েছিলেন। ইট ইজ নো লেস দেন ল। এটা মানতে বাধ্য প্রত্যেকটা ব্যক্তি। এটা শুধু পুলিশকে না, ম্যাজিস্ট্রেটকেও 10টা রিমান্ড দেওয়ার ক্ষেত্রে কিছু নির্দেশনা দিয়েছিলেন, কেউ মানে নাই। এখন ওই যে আপনি বললেন যে আপনার যে বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে, উইথ অল রেসপেক্ট এন্ড রিগার্ডস, ওমর ফারুক সাহেবের সাথে সুর মিলিয়ে আমি বলি, সর্বোচ্চ কোর্ট, হাইকোর্ট সম্পর্কে কিছু প্রতিশব্দ বেরিয়েছিল একজন মহিলার নাম দিয়ে, যেটা হচ্ছে হাইকোর্ট না, ওটা অমুকের অমুক কোর্ট। তার মানে এরকম ভাবে একদম ধ্বংস করে ফেলা হয়েছিল আমাদের অল গভর্নমেন্ট মেশিনারি এবং সরকারি যন্ত্রগুলো। এখন আমি আবারও বলছি যে আপনার একটা পরিবারের যদি অভিভাবক যদি ক্রিমিনাল হয়, এবং তাহলে সেই পরিবারের অন্যান্য সদস্য যারা ওই অভিভাবকের উপর নির্ভরশীল, হাউ ডু এক্সপেক্ট যে এই নির্ভরশীল সদস্যগুলো তারা ভালো হবে? সেম ইজ দ্য কেস উইথ পুলিশ এবং অল আদার মেশিনারিজ। পুলিশ যেহেতু ভিজিবল, সবাই দেখে, এই জন্য পুলিশের বিরুদ্ধে এটা আসে। তো এনিওয়ে, আমি আমার একটা আপনার মাধ্যমে একটা জানাতে চাই যে এত কমিশন দরকার নাই ভাই, 2টা কমিশন করেন শুধু। একটা হলো পাবলিক মানি এক্সপেন্ডিচার কমিশন, যে আমরা যে এত কষ্টের রাজস্ব টাকাগুলো দেই, যে আমাদের 80% দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ যে মাথার ঘাম পায়ে ফেলে তারা যে ভ্যাটের মাধ্যমে ট্যাক্স গুলো দেয়, সেই টাকা, এবং আমাদের যারা যৎসামান্য মধ্যবিত্ত আমরা যে সেই টাকাগুলো যে মন চাইলো আমি খরচ করে ফেললাম, এটা কোনো হিসাব নাই, কিতাব নাই, এইটা ব্যাপারে একটা কমিশন করেন, যেটা নাম দেওয়া হয়েছে পাবলিক মানি এক্সপেন্ডিচার কমিশন। আর একটা যেটা আছে সেটা হলো পুলিশ কমিশন না হলেও অন্তত একটা মানবাধিকার কমিশন থাকুক, যারা যেটা কোনো সরকারি কর্মকর্তা দিয়ে হবে না, এটা 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 যে আপনার বেসরকারি ব্যক্তি বা বেসরকারির মধ্যে থেকে যাদের উপরে সরকারের কোনো রকম প্রভাব থাকবে না, সেরকম যদি করতে পারেন, তাই 2টা কমিশন দিয়ে আমাদের অনেক কিছু করা সম্ভব। আর থার্ড, লাস্ট বাট নট দ্য লিস্ট, ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি ফিক্স করেন, ওসির করেন, ডিসির করেন, এসপির করেন, মন্ত্রীর করেন, এমপির করেন, সবার যার যত, ইভেন প্রাইম মিনিস্টার থেকে শুরু করে আমাদের নিচের একদম যে আমাদের পিওন অফিস পর্যন্ত, যারা দোজ হু আর পাবলিক সার্ভেন্ট, অর্থাৎ যারাই রাজস্ব হাত থেকে টাকা বেতন নেয়, 10 টাকা হোক 20 টাকা হোক, এই তাদেরকে যদি আপনি জবাবদিহিতার মধ্যে আনতে পারেন, ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটির মধ্যে, তাহলে মোটামুটি ভাবে আমরা সহনীয় পর্যায়ে থাকতে পারবো। এই 3টা হলো আমার রিকমেন্ডেশন। এছাড়া আমরা আমাদের আর্তনাদ গুলো বলতেই থাকবো, মানুষ শুনতেই থাকবে, ওই বলতে শুনতে এটাও একটা কানিশ হয়ে যাবে। তো আমার এই 3টা কাজ করেন, আমি আবার করি। একটা হলো পাবলিক মানি এক্সপেন্ডিচার কমিশন, মানবাধিকার কমিশন, আর ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি ফিক্সিং। এই 3টা করলে ইনশাআল্লাহ আমার মনে হয় অনেক কিছু হয়ে যাবে। থ্যাংক ইউ। জি সাইদ ভাই, আপনাকে ধন্যবাদ। মোস্তফা কামাল, আপনি নিশ্চয়ই শুনছিলেন, খুব সংক্ষেপে বলবেন, আমাদের সময় শেষ হয়ে গেছে। প্রতীকী শাস্তির বিষয়টা যেটা এনেছেন, এখন একটা সুযোগ আছে গোটা জাতির জন্য, শুধু পুলিশের জন্য নয়। আমি ছোট্ট একটা ঘটনাই বলি। রংপুরে যখন আবু সাইদকে হত্যা করা হলো, এটা কিন্তু কোনো গোপন জায়গায় হত্যা করা হয়নি, প্রকাশ্য রাজপথে। এই নোটগুলো নেওয়া দরকার, এবং গোটা পুলিশের জন্যই নয়, আমাদের সিভিল সার্ভিসের জন্য এবং আমাদের ডাক্তারদের জন্য এখানে শিক্ষা আছে। এই জন্য 1 মিনিট সময় চাচ্ছি আপনার কাছ থেকে। যখন তাকে হত্যা করা হলো, প্রথম কি বলা হয়েছিল? বলা হয়েছিল সে মাদকাসক্ত ছিল। ওই ডাক্তার সাহেবকে এখন একটু অন্তত আনেন যে আপনার বিদ্যা বুদ্ধি সংযোগটা কোথায়। পরবর্তীতে বলা হলো সে স্ট্রোক করে মারা গেছে। ওখানেও ডাক্তার কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক। এবার দ্বিতীয় পর্যায়ে আসেন আপনি,
5 আগস্টের 2-3 দিন আগে আবু সাঈদের স্বজনদেরকে ঢাকায় নিয়ে আসা হলো গণভবনে। তাদেরকে সামনে বসানো হলো, তাদের চেহারা সুরত বেশ ভালো, মোটামুটি হালকা মেকআপ দেয়া, কান্নাকাটিটা করলেন তখনকার প্রধানমন্ত্রী। অর্থাৎ নাটকটা 2 ভাগে ভাগ করা হলো, যে আপনারা একটু একটু হাসবেন আর কান্নাটা করবেন প্রধানমন্ত্রী। তিনি বলবেন যে স্বজন হারানোর কি বেদনা আমি জানি। তো ওই যে নাটকটা যে আমাদেরকে দেখালেন, তাহলে রংপুরের ওই পুলিশ কর্মকর্তা সংশ্লিষ্ট যারা ছিলেন তাদেরকেও একটু ডাকেন। যিনি জেলা প্রশাসক ছিলেন তিনি এখন কোথায় আছেন, আনেন, যে আপনাদের এই অবদানগুলো জাতীয় একটু জানুক, ভবিষ্যতে আর কি কি অবদান আপনারা রাখবেন বা রাখতে পারেন। অর্থাৎ এখানে কিন্তু মেধার কোনো ঘাটতি নাই, প্রশিক্ষণেরও কোনো ঘাটতি নাই, আইনেরও কোনো ঘাটতি নাই। মূল গোলমালটা হচ্ছে নিয়তে। অর্থাৎ আপনি কোন নিয়তে সামনে এগোতে চাচ্ছেন, আপনি কি সম্মানিত হতে চান নাকি আগের কাণ্ডকীর্তি করতে চান, সেটা এখনো করা সম্ভব। জি, এটা কোনো সরকারের প্রয়োজনে নয়, একদম দেশের প্রয়োজনে, পুলিশ গোটা একটি বাহিনীর প্রয়োজনে। আর মাঝে দিয়ে একটা ফতুয়া ছিল, কিন্তু এটা একটু উল্লেখ করতে হয়। যখন সে মারা গেল আবু সাঈদ, তখন একটা ফতুয়া আসলো যে এই ছেলেটা শিবির। এরপরে আরেকটা ফতুয়া আসলো যে যেই পুলিশ গুলি করেছে ও ছিল জামাত। অর্থাৎ আপনার এই যে দুষ্টামিগুলো, এগুলো শুধু ওই 2 জনেই করেছে বা 3 জনেই করেছে, নট দ্যাট। সিস্টেম একটি চর্চা, একটু ওই খারাপ চর্চায় আপনি কি ওই চর্চায় থাকবেন নাকি সেটা বন্ধ করবেন? সেই ক্ষেত্রে এদেরকে আমি ট্রায়াল বলবো না, অন্তত আনেন, জাতি সমৃদ্ধ হোক, যে তাদের সংযোগটা কোথায়, জি, তাদের নাটকীয়তাটা কোথায়, তাদের প্রযোজক কে ছিলেন, পরিচালক কে ছিলেন। জি, কামাল ভাই, এগুলো আমাকে দরকার আছে জাতির শেষ জন্য করতে চাই। জানা। আমি ফারুকের কাছে খুব সংক্ষেপে জানতে চাই, আসলে পুলিশ কিভাবে জনগণের সত্যিকারের বন্ধু হবে, একেবারে সংক্ষেপে আমার। ভেরি সিম্পল। রাস্তায় মাঝখানে গাড়ি রেখে প্যাসেঞ্জার উঠিয়ে পুরো রাস্তা লাইন করে বন্ধ করে দেয় না। যেই রাস্তায় এই ঘটনা ঘটবে, ট্রাফিকের দায়িত্বে বা উচ্চপদস্থ যে আছে তার একদিনের বেতন কাটেন, শুধু একদিনের। যে তোমার এখানে মাঝখানে এই গাড়িটা দাঁড়িয়েছে, তোমার সমস্ত ট্রাফিক ছিল, সব ছিল, থাকুক আর না থাকুক লাইবিলিটি, তুমি একদিনে তোমার বেতন শেষ। পুলিশের সংশ্লিষ্ট থানায় বলবেন যে তোমার এখানে এই ক্রাইমগুলো হয়েছে, ভেরি সিম্পল, ইউ আর দ্য রেসপন্সিবল। সাধারণ মানুষ তোমাকে টাকা দিয়ে যাচ্ছে, যদি আমার 1 লক্ষ টাকার ডাকাতি হয় তোমার কাছ থেকে 50,000 টাকা কাটা হবে। আমি আপনাকে গ্যারান্টি দিব কি দিব না জানি না, যদি এই ধরনের যদি 100টা কেস এখনই যদি ঘটাতে পারেন, আপনার এখানে 100 ভাগ কমে যাবে, সে আর উদর্তনের কথাও শুনবে না। মনিটরি পানিশমেন্ট যখন আসবে, ফিজিক্যাল পানিশমেন্ট যখন আসবে, সেই ঊর্ধ্বতনের কথা শুনবে না, বলবে যে বাট আমার বেতন কাটা যাচ্ছে, আমি তোর কথা শুনবো না। আর ওর উপরেরও কাটা শুরু, ওর 50,000 কাটবেন, এর উপরেরটার কাটবেন 1 লাখ টাকা। অর্থাৎ দায়ের ভিতর আনতে হবে, দায়ের ভিতর আনতে হবে, দায়ের ভিতর আনতে হবে। দায় মুক্ত কোনো কিছুই আপনি ছেড়ে দিবেন আর রেজাল্ট আশা করবেন হবে না। আমি একটু গরম টোনেই বলতেছি, খুব কষ্ট লাগে। জুলাই বিপ্লবের পরে যেটি প্রত্যাশা ছিল সেটির প্রত্যাশার কাছাকাছি যেতে পারেনি, যদিও গুম হচ্ছে না, খুম হচ্ছে না, ডিবি যত্রতত্র ধরে নিয়ে যাচ্ছেন, এটা উন্নতি, এটি ভালো সূচক, আমি সাপোর্ট করি, স্যালিউট করি। বাট আমাদের প্রত্যাশার জায়গা অনেক বিশাল এবং সেই প্রত্যাশার জায়গায় পৌঁছানো কঠিন কিছু না। এই যে বললাম পানিশমেন্ট, উনি বলছে প্রতীকী, ডিএজি সাহেব বলছে পানিশমেন্ট, দায়ের ভিতর পানিশমেন্ট দেন, আবার পুরস্কৃতও করেন। যেই লোকটা জীবন বাঁচি রেখে, আমার একটা পুলিশ অফিসার শুধু ডান্ডা দিয়ে একটা মব দৌড়িয়েছে, দেখিয়েছেন, ওরে পুরস্কৃত করা হয়েছে, আমি সাপোর্ট করি, ওই ধরনের পুরস্কৃত করেন, ওই ধরনের পুলিশ পাবেন। বাস খাদে পড়েছে, কনস্টেবল ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করেছে মানুষকে, ওদেরকে পুরস্কৃত করেন, ওরে এসআই বানান, ওরে এএসপি বানান। কিন্তু এগুলো না করে গুন্ডা পান্ডারে আপনি বানাবেন, যে বিরোধী দলের হুইপকে পিটায় তারে বানাবেন, এই প্র্যাকটিস যদি আপনি চালান তাহলে হবে না। রিভার্স করেন, আবার বলি দায় দায় পানিশমেন্ট পুরস্কার এই বন্দোবস্ত করেন, অন্তত 1-200 করেন, দেখবেন যে অর্ধেক ভালো হয়ে যাচ্ছে। শাস্তি, জবাবদিহিতা এবং পুরস্কার প্রত্যেকটি বিষয়ই আসলে নিশ্চিত করা গেলে হয়তো আমরা এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সাইদ ভাই, আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর 21-এর সঙ্গেই থাকুন।